জিনিসের দাম বাড়ছে কিন্তু ঠিকই, কিন্তু বেতন বাড়ে নাই। আগামী বাংলাদেশটা ভালো দেখতে চাই আমরা। একজন স্বাবলম্বী নারী সংসারে অনেক মানে রাখে। এই জামদানি তৈরিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খ্যাতি বিশ্বজুড়ে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা চাই নারায়ণগঞ্জ জেলা আর সুন্দরভাবে থাকবে। মোবাইল আসক্তি থেকে মুক্ত করা জরুরি। কোন পথে নিতাইগঞ্জ যায়, জনপ্রিয় এই লোকগানটি লেখা হয়েছিল দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি ব্যবসা কেন্দ্রকে ঘিরে। তবে কালের বিবর্তনে নারায়ণগঞ্জের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে নতুন করে। এখানকার মানুষের জীবন মানেও এসেছে আমূল পরিবর্তন। আগামীর বাংলাদেশ কেমন চাই তার হিসাব নিকেশ মেলাতেই আমরা এখন নারায়ণগঞ্জে। জিনিসের দাম বাড়ছে কিন্তু ঠিকই, কিন্তু বেতন বাড়ে নাই। এখন যে পজিশনে বেচা কিনা এরকম বেচা কিনা চললে লস। সামনে যদি থেকে ভালো না হয় তাহলে ব্যবসা বাণিজ্য করাটা খুব টাফ হয়ে যাবে সবার জন্যই। আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে চাই। স্বাভাবিকভাবে যেই সব পণ্যগুলি অতিরিক্ত কর ধরে সরকার, অথচ প্রয়োজনীয় দেশে ওগুলি ট্যাক্সগুলি কমায় দিলে স্বাভাবিক সাধারণ মানুষ যেন কিনে খাইতে পারে। আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমরা কম্পিটিশন বেশি। আমাকে যে আরও পাশাপাশি দোকান আছে, কার থেকে আগে বেচবো কার থেকে কম বেচবো এই চেষ্টাই করি। আগামী বাংলাদেশটা ভালো দেখতে চাই আমরা। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান যাতে ভালো হয়, এটাই, বেশি আর কিছু না। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতিতে যদি নিম্নগতি হয়, স্বাভাবিক হয় এবং দেশের মানুষ যে সুন্দরভাবে ভালোভাবে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা। সিন্ডিকেট যদি সরকার ভাঙে তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো। মালের গতি এই বেড়ে গেল, এই কমে গেল, ব্যবসায়ীদের এই লাভবান, এই লস বিরাট আকারে গিয়ে দাঁড়াইছে। মুহূর্তে বাজার পরিবর্তন হয়ে যায়। আমাদের দেশের জনগণ আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমাদের দ্রব্যমূল্য যেন সবসময় নিয়ন্ত্রণের ভিতরে থাকে, দেশের শান্তি শৃঙ্খলা থাকে। আমরা চাই দ্রব্যমূল্যের দাম কমুক, নেশাবানি মুক্ত হোক এলাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা চাই নারায়ণগঞ্জ জেলা আর সুন্দরভাবে থাকবে। পাশাপাশি আমি আরেকটা বলতে চাই যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এই নারায়ণগঞ্জে কাজ করে এবং শ্রমিকদের যাতে সুষ্ঠু ব্যবস্থা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে পাইতে পারে, এটা মালিক এবং সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আগামী নারায়ণগঞ্জ তো আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ চাই। এই বাসযোগ্যর জন্য যা যা দরকার সেটি রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা সিটি কর্পোরেশন করবে, নারায়ণগঞ্জ বাংলাদেশ সরকার করবে, তাইলে আমরা একটা বাসযোগ্য শহর পাবো। এখানে আমাদের অনেক সমস্যা, যেমন বাংলাদেশ তো এখন অনেক উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জ শহরটা মাত্র একটা রোডের উপরে, বিবি রোড, বঙ্গবন্ধু সড়ক দিয়েই নির্ভরশীল এই নারায়ণগঞ্জের বাসী। এখন আমরা নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ যদি চাষারে যেতে হয় আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এটা তো আমরা আশা করি না। আমরা তো এমন নারায়ণগঞ্জ চাই না। আমরা নারায়ণগঞ্জ চাই পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ, শিক্ষা স্বাস্থ্যের জন্য নারায়ণগঞ্জ, ব্যবসা বান্ধব নারায়ণগঞ্জ, মানুষের নিরাপত্তার নারায়ণগঞ্জ, অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জ, যেটা নারায়ণগঞ্জের ঐতিহ্য, সেটাও আমরা আশা করি। এবং নারায়ণগঞ্জে আমি মনে করি নারায়ণগঞ্জের শীতলক্ষা পাড়টাকে একটা সুন্দর রাস্তা করতে পারে। ওই রাস্তাটা করলে নারায়ণগঞ্জের জন্য সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, যেটা দিয়ে নাসিম উসমান সেতু থেকে কাঁচপুর ব্রিজ অবধি যদি একটা নদীর পাড় দিয়ে রাস্তা করা হয়, একটা প্রশস্ত রাস্তা, তাইলে যানজটটাও মুক্ত হবে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। সামনে নির্বাচন, যেই ক্ষমতায় আসুক, নতুন সরকারের কাছে তার চাওয়া কি থাকবে? আমরা সকল ধর্মের মানুষ নারায়ণগঞ্জে যেমন শান্তিতে বসবাস করতে পারি, একে অপরের যে আমাদের সম্প্রীতিটা যে আগে ছিল সেটা যেন আগামীতেও থাকে, এই ধরনের নারায়ণগঞ্জ আমি আশা করি। নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যবস্থা খুবই স্থূলগতি। নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যবস্থা এখন কোনো উন্নত মাত্রায় নেই। সাম্প্রতিককালে ডেঙ্গু, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির জন্য হাসপাতাল যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়, যার কারণে ঢাকার চলাকালীন যাতায়াত অবস্থায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। দেখা গেছে হাসপাতালে গেলে প্রাথমিক ট্রিটমেন্ট করে ঢাকা রেফার করে দেওয়া হচ্ছে, ঢাকায় গিয়ে মানুষ মারাও যাচ্ছে। সেই জন্য আমরা চাই যে সরকার যাতে নারায়ণগঞ্জে আমাদের জন্য একটা ভালো মেডিকেল কলেজ
করার প্রতি আগ্রহী হয়। অ্যাজ পার গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে আর কি। সেই ক্ষেত্রে যদি চিকিৎসা ব্যবস্থা দিকে আমরা লক্ষ্য করি, বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। নারায়ণগঞ্জের চিকিৎসা ব্যবস্থার অবশ্যই উন্নতি করা উচিত। যে কোনো ঢাকার ভিতরে যে ধরনের উন্নত চিকিৎসা আছে, অফকোর্স নারায়ণগঞ্জে এটা থাকা অবশ্যই উচিত। এটা যদিও আমরা এই আধুনিক নগরীতে বাস করি, এই ডিজিটালের এই যুগে চিকিৎসা ব্যবস্থাটা একদমই অপ্রতুল। এখানে কমার্শিয়াল দিকটাই বেশি দেখা হয়। বাস্তবে জনগণের উন্নতি চিকিৎসা ক্ষেত্রে খুব কমই হচ্ছে। নারায়ণগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার খুব বেশি উন্নতি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত দেখেন যে ইমার্জেন্সি কোনো কেসের জন্য যদি আমরা কোথাও যাই, তাহলে ওই ভিক্টোরিয়া অথবা খানপুর, সেখানেও কিন্তু আমরা সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা পাই না। এক হসপিটালে গেলাম রাত্রে, সেখান থেকে আবার রেফার করে পাঠানো হলো খানপুরে সাফিসিয়েন্ট চিকিৎসা নাই, সেখান থেকে পাঠানো হলো ঢাকা মেডিকেলে। সেই আলটিমেটলি আমাদেরকে কিন্তু ঢাকার দিকেই মুভ করতে হচ্ছে। তো আমাদের যদি ভবিষ্যতের চিকিৎসার ব্যবস্থার কথা বলেন, ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা পাই, যে একটা হসপিটালেই গাইনোকোলজির কথা বলেন, একটা হসপিটালে কার্ডিয়াক, একটা হসপিটালেই নেফ্রোলজি, সমস্ত কিছু যদি ইনক্লুড করা যায় একটা হসপিটাল থেকে যদি আমরা সার্ভিসটা পাই, তাহলে নারায়ণগঞ্জের মানুষের অ্যাটলিস্ট ঢাকার ব্যাপারে ডিপেন্ডেন্সিটা কমবে এবং চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকেই আমরা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো এবং রোগীদের ভোগান্তিটা কমবে। নারায়ণগঞ্জ ঢাকা থেকে অদূরেই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে ঢাকার পাশে প্রায় প্রধান একটি শহর হওয়ার সত্ত্বেও এখানে চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আমাদের নারায়ণগঞ্জবাসীর প্রধান দাবি অন্তত নারায়ণগঞ্জ জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু হওয়া দ্রুত। আমাদের এই নারায়ণগঞ্জে এখনও ইমার্জেন্সি হার্টের রোগী, কার্ডিয়াক রোগী কোনো প্রয়োজন হলে তাদের রেফার করতে হয় ঢাকায়। এখানে ইমার্জেন্সি কার্ডিয়াক পেশেন্টকে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা এখনও নেই। একটি সিসিইউ, বিশেষ করে হার্টের রোগীদের জন্য সিসিইউ এবং অত্যন্ত ক্রিটিক্যাল রোগীদের, দুর্ঘটনার কোনো রোগীর জন্য আইসিইউর কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নারায়ণগঞ্জে নেই। এই সিসিইউ, আইসিইউ প্রতিষ্ঠা করা এবং একটা কার্ডিয়াক হসপিটাল, স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক হসপিটাল প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এছাড়া একেবারে নবজাতক শিশু, তাদের জন্য একটি এনআইসিইউ সহ একটি ভালো হসপিটাল বাচ্চাদের জন্য। এমন সময়ও দেখা গেছে যে ঢাকায় জ্যামের ফলে 2-2.5 ঘন্টা পার হয়ে যায়, তখন রোগীর অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে রোগী মৃত্যুবরণও করে। সরকারের কাছ থেকে আমরা এটাই চাই যে জরুরি চিকিৎসা ব্যবস্থা যেন রেফার করে ঢাকায় কিংবা অন্য কোথাও দৌড়তে না হয় রোগীকে। চিকিৎসকের নিরাপদ কার্যস্থল এবং একটা উন্নত মানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এত বড় একটা জেলা শহর এবং যথেষ্ট পুরনো জেলা শহর, কিন্তু আমাদের মেডিকেল কলেজ এখন পর্যন্ত একটাও প্রতিষ্ঠিত হয়নি। এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা দাবি এখন সময়ের ব্যাপার। মূলত মসলিনের হাত ধরেই এই বাংলায় জামদানির আগমন। আবার এই জামদানি তৈরিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খ্যাতি বিশ্বজুড়ে। আর দেশের একমাত্র জামদানি পল্লীও এই নারায়ণগঞ্জেই। এই দেশের বাইরে শাড়ি পাঠায় কিংবা আরও বিভিন্ন জায়গায় পাঠায়, তাহলে শাড়িটার মূল্য একটু বাড়লে মজুরিটা একটু বাড়ে আর কি। আমাদের চাওয়া একটু যে সরকার আমাদের দিকে একটু ন্যায্য মনে চায় দেয়া গেছে। আপনাদের যেই দাম আমরা পাইতেছি একটু সামান্য একটু নজর দিকে চায়, তাহলে আমাদের দামটা একটু ভালো পাই। এখন যে টাকা ইনকাম আছে এই টাকা ইনকামে তো চলে না। জামদানি শাড়ি আমরা যে শিল্পটা তৈরি করতেছি, এই শিল্পটার যদি দামটা একটু চাহিদা থাকতো, আরও দামটা বেশি থাকতো, তাহলে আমরাও কিছু মজুরি বেশি পাইলে তাহলে আমাদের চলাফেরাটা সুবিধা হইতো। জামদানি শাড়ি হলো বাংলাদেশের শ্রেষ্ঠ শাড়ি। শাড়ির মূল্য বাড়লে আমগো বাড়বো, বেতন বাড়বো, এইটাই আমগো চাওয়া, আমগো সুযোগ সুবিধা।
যে আপনাদের তাঁতিরা তো আগে অনেক অশিক্ষিত আসলে, এখন মোটামুটি কিছু শিক্ষিত তাঁতি ঢুকতেছে, কাজ করতেছে, কাজ এখন উন্নতর দিকে। যদি সরকারিভাবে আমাদের বিভিন্ন সাইডে যেন জামদানির তৈরি হয়, রূপগঞ্জের কিংবা নারায়ণগঞ্জের ওইখানে সরকারিভাবে যদি কিছু লোকের প্রশিক্ষণ দিত, শিখাইতো। দেশের গণ্ডি পেরিয়ে এই তাঁত শিল্প অর্থাৎ এই জামদানি শাড়ি এখন আন্তর্জাতিকভাবে খ্যাতি ছড়িয়েছে। আগামীতে এই শিল্পটাকে কোথায় দেখতে চান? এই শাড়িটাতে বিদেশে যাতে রপ্তানি হয়, ওই জিনিসটা সরকারের সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। তাঁতিরা কোনো সময় সুযোগ সুবিধা এইসব ধরনের পায়ও না সরকারিভাবে। যদি সরকার সরাসরি তাঁতিদেরকে কিছু দেয়, আশা করি তাঁতিদের উন্নত হইব এবং তাঁতিরা দেশের জন্য এই শাড়িটা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অনেক অর্জন করতে পারবো, এটা আমি আশা করি। ঘরে বেকার বসে থেকে তো লাভ নেই। প্রত্যেকটা নারী চায় কিছু করতে, যদি করতে পারে তাহলে তো মানে তার ফ্যামিলির জন্য ভালো বা সমাজের জন্য সে বোঝা না। এখন না মানুষ ঘরে বসে কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করছে। আমি অনলাইনের মাধ্যমে আমি মানুষের কাছে অনেক বেশি যেতে পারছি। আমার শোরুমে যত না মানুষ আসছে তার চেয়ে অনেক বেশি মানুষ আমাকে অনলাইনে নক করছে, আমার ডিজাইনগুলো দেখছে, তারা কাজ করছে, কাস্টমাইজ কাজ করিয়ে নিচ্ছে। তো এরকম সমস্ত নারীদের ক্ষেত্রেই তো আমাদের একটাই চাওয়া যে সরকার যে মেয়েদের যে অনলাইনে কাজ করার প্রতিবন্ধকতাগুলো সেগুলোকে অবশ্যই নরম দৃষ্টিতে দেখবেন। মেয়েরা যেন আরও এগিয়ে আসতে পারে সেই পরিবেশটা সেরকম করতে হবে। অনেক মেয়েরাই এখনও তারা লজ্জা পায়, এখনও তারা ভয় পায়, এখনও তারা পরিবারের বিরুদ্ধে কাজ করতে পারে না। অনেক হাজবেন্ড আছেন তারা অনেক সহযোগিতা করেন, কিন্তু অনেক হাজবেন্ড আছেন, পরিবার আছেন, মেয়েটাকে দিতে চাচ্ছেন না। তো সেই দিকটা যদি আমাদের সরকার খেয়াল করেন এবং আমাদের পরিবারগুলো যে দেখে যে না সরকারিভাবে মেয়েদের অনেক সহযোগিতা সাহায্য করা হচ্ছে এবং মেয়েরা এগিয়ে যাক, সেটা সরকার চাচ্ছেন, সবসময় চাচ্ছেন, কিন্তু অনলাইন ভিত্তিক আমি বলতে চাচ্ছি, তাহলে তো আমাদের অনেক এই প্রতিবন্ধকতাগুলো কাটানোর জন্য সরকার কি ধরনের কার্যক্রম হাতে নিতে পারে বলে আপনার? প্রত্যেকটা জেলায় যে জেলা প্রশাসন থাকেন ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা মানে সেই বিষয়গুলোকে অবলীলায় হাতে পেয়ে যাই, যে সরকারি বিষয়গুলা, তখন ওনাদের সহযোগিতায় কিন্তু আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমাদের আরও ভার্চুয়াল ক্লাস বাড়াতে হবে, কারিগরি শিক্ষা বাড়াতে হবে। আমরা এমন কোনো শিক্ষা যাতে আমার ভবিষ্যতে কাজে লাগে। ল্যাবগুলো যে আরেকটু বাড়ানো হয় আমাদের ক্লাসের, তাহলে আমাদের জন্য ভালো হয়। এখন আমরা শুধু ক্লাস টাইমে এখানে এসে ক্লাস করতে পারতেছি, কিন্তু আমরা আউটসাইডে কোনো ক্লাস করতে পারতেছি না। যে আমাদের সেটাও যদি ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের জন্য ভালো হয়, আমরা আরেকটু অ্যাডভান্স কিছু শিখতে পারলাম। আমাদের সময় যেরকম শিক্ষা ব্যবস্থা ছিল ওই শিক্ষা ব্যবস্থা এত সুন্দর ছিল না, ডিজিটাল ল্যাবও ছিল না, আমাদের স্মার্ট বোর্ডও ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে স্মার্ট বোর্ড আছে, যে সবগুলো কক্ষে যদি স্মার্ট বোর্ড থাকে বা কম্পিউটার থাকে তাহলে ছাত্রদের অনেক অনেক ভালো হয়। হ্যাঁ, তাহলে তো ছাত্র যদি ক্লাসে বসেই যখন ওদের হাতে যদি ট্যাব থাকে, প্রত্যেকের হাতে যদি ট্যাব থাকে, আমরা যেটা বুঝাচ্ছি তখন ওরা যদি সাথে সাথে ওরা কাজ করতে পারে বা দেখতে পারে, প্র্যাকটিস হতে হয়, ওদের জন্য ক্লাস সহজ ইজি হয়। প্রতিটা ক্লাসে যদি থাকে এরকম তাহলে ওদের জন্য আরও সহজ হয়, শিক্ষা ব্যবস্থা আরও সহজ হয়ে যায়। আগামী দেশটাকে আমি উন্নত এবং সচ্ছল দেশ হিসেবে দেখতে চাই, একজন নাগরিক হিসেবে। ইউরোপ আমেরিকা যেরকম দেশ, আমাদের দেশটাও যেরকম উন্নত হবে এরকম তো সবাই চায়, আমিও তেমন চাই। আমি চাই যে দেশের সকল ছাত্রছাত্রী অনেক উচ্চশিক্ষিত হোক, দেশে উন্নত করুক। আমাদের পড়াশোনা মান একটু ভালো করতে পারে আর আধুনিক ছোঁয়ার মধ্যে যেন একটু রাখতে পারে আমাদের এটা। স্বপ্ন আছে সামনে,
যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রধান অনুষঙ্গ হচ্ছে উন্নত নাগরিক গড়ে তোলা। আমরা উন্নত বিশ্বে দেখি যে সমস্ত জীবন ব্যবস্থাই হচ্ছে প্রযুক্তিকে কেন্দ্র করে আবর্তিত, এবং আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেরকম প্রযুক্তি নির্ভর জনশক্তি, প্রযুক্তি নির্ভর শিক্ষার্থী নাগরিক গড়ে তুলতে না পারি, তাহলে আসলে আমরা আগামী চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের চিন্তা করতে হবে 2041-এ পৃথিবী যে অবস্থায় থাকবে, আমরা পৌঁছাতে চাচ্ছি সেই জায়গায়। আমরা যখন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি, আমরা যখন উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি, আমরা যখন প্রযুক্তি নির্ভর এটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন এই পর্যায়ে যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব ঠিক আছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের ভেতরে অনেকের মধ্যেই যেই মোবাইল আসক্তি দেখা দিয়েছে সে থেকে মুক্ত করা জরুরি। এইটা আমার মনে হয় যে শুধুমাত্র সরকারের নয়, এটা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক সবাই মিলে শিক্ষার্থীদের, যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে, যারা বাংলাদেশকে এগিয়ে নেবে, আমার মনে হয় সবাইকে সচেতনভাবে শিক্ষার্থীদের সেই বিষয়টা বোঝাতে হবে। একসময় এই নারায়ণগঞ্জে ছিল বাংলা ভ্রমণের প্রবেশদ্বার, নদীবন্দর সাথে মেল ট্রেন। যাত্রার শুরুটা হয় এখান থেকেই। এরপর থেকেই স্থলপথ আর জলপথ, সবখানে এসেছে আমূল পরিবর্তন। এত কিছুর পরও এখানকার মানুষের চাওয়া আরেকটু ভালো থাকা, স্বস্তি ফিরুক নিত্যপণ্যের বাজারে।